বিয়ের কথা মনে হলেই মনটা ভার হয়ে যায়। একে তো পুরুষদের ওপর মন বেশি আছে, তার উপর রিয়ানের সাথে বাধা পড়তে হবে ভেবে কষ্টটা বেড়েই যাচ্ছে। হাজার চেষ্টা করেও রিয়ানের জন্য মনের কোণেও কখনো কোনো ফিলিংস আসেনি আমার, অথচ আমাকে এখন তারই মুখাপেক্ষী হয়ে বাঁচতে হবে। এর চেয়ে কঠিন কাজ আর কী বা হতে পারে। এই জন্যেই মেয়েদের এত পড়াশোনা করাতে নেই। দেখলেন তো কী থেকে কি হয়ে গেল। আমার মেয়েটা তো ঝিনুকের সাথেই পড়তো, ভাগ্যিস আগে ভাগে বিয়ে দিয়েছিলাম। এখন দেখুন আমার মেয়ে ছেলে আর স্বামী নিয়ে সংসার করছে, আর ঝিনুকের কী অবস্থা। বড্ড মায়া হয় ভাবি ওর জন্য। হিলার কথাগুলো শুনে ভেবেছিলাম বলবো, আন্টি আপনার মেয়ের সঙ্গে আমাকে কিভাবে তুলনা করেন। বিয়ে তো দেবেনি, টেস্টে 5 সাবজেক্টে ফেল করায় যে কিনা এসএসসিতেই বসতে পারেনি। হাতি কাদায় পড়লে বেঙ্গল লাথি দেয়, ব্যাপারটা এমনই হয়ে গেল। মায়ের চোখ রাঙ্গানিতে কিছু বলতে পারলাম না, রুমে চলে আসি। তুই কেউ বাড়িতে আসলে আর বের হবি না, তোর এই চ্যাটাং চ্যাটাং কথা এখনও বন্ধ হলো না ভেবে আমি অবাক হই। জীবনে এমনিতে একটা ঝড় উঠেছে, এখন আবার তোর এই কথার জন্য বেয়াদব তকমাটা গায়ে লাগাস না। এমনিতেই কেউ বিয়ের জন্য আসে না, এসব শুনলে আরও আসবে না। বিয়েটাই সব মা, বিয়ে না হলে কি হবে? আমি কারো মুখাপেক্ষী কেন হব? আমি নিজেই ঘুরে দাঁড়াবো, নিজের সহায় নিজেই হব ইনশাল্লাহ। অনেক হয়েছে তোর নিজের পায়ে দাঁড়ানো, জীবনে একা চলা যায় না, তোর পাশে একজন পুরুষ অবশ্যই লাগবে, নয়তো শিয়াল কুকুর টানা হেঁচড়া করে নরক করে দেবে জীবন। তার বাকি কই রইল? জীবন তো নরক হয়েই গেছে। আপা শুনেছিস তোর জন্য বিয়ের প্রপোজাল এসেছে? কে পাঠালো? আমার নিরুত্তাপ উত্তর। আমাদের পাশের গ্রামেরই। তো এই লোকের বয়স কত, 50 না 60? ধুর কী যে বলো তুমি। ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, ফ্যামিলিও ভালো শুনলাম। এই বিয়ে হচ্ছে মা, তা নিয়ে নিশ্চিন্ত থাক। ছেলে হয়তো ঘটনা কিছুই জানে না, 2-1 দিনের মধ্যেই মূল ঘটনা ছেলের কর্ণগোচর হবে। ছেলে সব জেনে শুনেই বিয়ে করতে চেয়েছে। এবার একটু কৌতূহলী হয়ে তাকাতে হলো। সব জেনে শুনে? ছেলে সব জানে, আর সব জেনেই তোকে সে বিয়ে করবে। মা বাবা অনেক খুশি আপা, আমারও অনেক আনন্দ হচ্ছে। আমি আর কোনো কথা বললাম না। এত উদারতা কে দেখাচ্ছে সেটাই ভাববাচ্ছে আমাকে। বাড়ির পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল। থমথমে বাড়িটা প্রাণোচ্ছল হয়ে উঠেছে। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল বহুদিন পর। আমি কাউকে কিছু বলছি না, আমার মনে কী চলছে তাও আমি কাউকে বুঝতে দিইনি। আমি এখনও জানি না কে বিয়ে করতে চায় আমাকে, কেনই বা এত বড় ত্যাগ স্বীকার করতে চায় সে। আমার জীবনে কেন রোদ্দুর আনতে চায় মনে মনে কেবল সেটাই ভেবে যাচ্ছি। তোর সাথে কিছু কথা ছিল মা। কাপড় ভাঁজ করে কাবার্ডে তুলছিলাম, বাবা এসে চেয়ার টেনে বসলেন। বলো বাবা। জীবন তো আর থেমে থাকে না মা, হয়তো সাময়িক থমকে যায়, কিন্তু সব বাধা কাটিয়েই আমাদের সামনে এগোতে হয়। যেখানে সমস্যার সমাধানও সেখানেই থাকে। এত খেয়ালি করে কথা বলছো কেন বাবা? কি বলবে বিনা সংকোচে বলে ফেলো। তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে জানিস তো? হ্যাঁ শুনেছি। বিয়ে হয়ে গেলে তোমরা দায়মুক্ত হও তাও বুঝতে পারছি। এরকম ভাবছো কেন তুই? একটা সমস্যা যেহেতু হয়েছে তার সমাধানই আমরা বের করতে চাচ্ছি। তুই ভুল বুঝছিস কেন মা? কাউকে ভুল বুঝিনি বাবা, তুমি ছাড়া এই পৃথিবীর কোনো পুরুষকে আর বিশ্বাস হয় না। শোন মা, পৃথিবীতে কিছু নরকের কীট যেমন থাকে, কিছু ভালো মানুষও আছে। সবাইকে কখনো এক পাল্লায় মাপতে যাবি না, তাহলে বিভ্রান্তিতে পড়ে যাবি। তোর উপর আমরা কিছু চাপাচ্ছি না, তুই ইচ্ছে না হলে সব এখানেই থেমে যাবে। তুই নিজেকে আমাদের বোঝা ভাবতে শুরু করিস না আবার। তোর বাবা যতদিন বেঁচে আছে তোকে কেউ ফেলে দেবে না। বলেই বাবা উঠে পড়লেন। ছেলেটা কে বাবা? বাবা দরজার কাছে যেতেই প্রশ্ন করলাম। তুই চিনিস হয়তো রিয়ানকে, তোদের স্কুলেই পড়তো। আরও কয়েকবার বিয়ের জন্য লোক পাঠিয়েছিল আগে, তখন তুই না বলে দিয়েছিলি। তবে ছেলেটা ভালো মা, আমি খোঁজ নিয়েছি, ভালো জব করে, উচ্চশিক্ষিত, বেশ অবস্থাপন্ন। বাবা চলে গেলেন। রিয়ানের কথা এতদিন মনেই পড়েনি। রিয়ানের নামটা শুনে হুট করে একটা কথা মনে চলে এলো। আমাকে বিয়ে করার জন্য এসব রিয়ান করেনি তো? আমাকে বিয়ে করার কম চেষ্টা তো করেনি সে। সেই স্কুল জীবন থেকে আমার পেছনে পড়ে আছে। রিয়ানের উৎপাত শুরু হয় আমি যখন 7ম শ্রেণীতে পড়ি, ও তখন 10ম শ্রেণীর ছাত্র। ক্লাস শুরু হওয়ার আগে, টিফিন পিরিয়ডে, ছুটির পর আমাকে দেখার জন্য ঠাই দাঁড়িয়ে থাকতো। সেই থেকেই ওকে আমি বখাটের তালিকায় ফেলে রেখেছি। প্রায় সকালে আমি স্কুলে যাবার পথে ওকে দেখতাম দাঁড়িয়ে আছে। আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করত, আমি কখনোই সেসবে পাত্তা দিইনি। সে প্রেম নিবেদনের জন্য কত প্রকার উপায় আওড়িয়েছে তার ইয়ত্তা নেই। আমি সেসবে কর্ণপাত বা দৃষ্টিপাত তো করিনি, বরং চরম বিরক্তি নিয়ে রিয়ানকে উগ্র আর বকে যাওয়া ভেবেই এসেছি। রিয়ান স্কুলের গণ্ডি পেরোনোর পরও আমার পথে দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়ে থাকতো, আর আমার কাছে নিজেকে বিরক্তিভাজন করে তুলত। ওর কত শত চিঠি আর উপহার আমি অগ্রাহ্য করেছি, ফেলে দিয়েছি তার হিসাব নেই। তবু ও আগ্রহ হারায়নি। অন্য কেউ হলে মুষড়ে পড়ত। ওকে দেখতাম দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাকে মুগ্ধ করতে চাইত। এতে বরং হিতে বিপরীতই হতো বারংবার। আমার স্কুল জীবন প্রায় শেষের পথে, সামনে এসএসসি।
তাই প্রাণপণ চেষ্টায় আছি ভালো ফলাফলের। প্রাইভেট কোচিংয়ে সব গ্রোগ্রাসে গিলছি। খুব সকালে প্রাইভেটের জন্য বের হতাম। সেই দিনও বের হয়েছিলাম। রাস্তায় রিয়ানকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। রিয়ান দাঁড় করালো আমাকে। কিছু কথা ছিল। আমার দেরি হয়ে যাচ্ছে, পথ ছাড়ুন। ঝিনুক, একটা মানুষকে কতটা ইগনোর করা যায় বলো তো? এতটা কষ্ট কিভাবে দিতে পারো তুমি? আমার কথাগুলো তোমাকে কেন কখনো ছুতে পারে না? দেখুন, আপনার এসব কথার কোনো মূল্য পাবেন না আমার কাছে। নিষ্ফল আবেদন। তার চেয়ে পড়াশোনায় মন দেন। প্রজাপতিই আপনার পেছনে ছুটবে। শুধু শুধু নিজেকে কারোর চোখের কাঁটা কেন করছেন? তুমি কি কখনোই আমাকে বুঝবে না? চেষ্টাও করব না। সরে দাঁড়ান, আমার প্রাইভেটের সময় চলে যাচ্ছে। সামনে যাওয়ার জন্য পা ফেলতেই রিয়ান আমার হাত চাপে ধরে। প্রচণ্ড রাগ এসে জমে আমার মাথায়। ওর হাতটা বেশ জোরেই ঝটকা দিলাম। এত দুঃসাহস হয় কি আমার হাত ধরার মতো? সরি ঝিনুক, আমি আর নিতে পারছি না। নেক্সট টাইম আপনি আর আমার সামনে আসবেন না। একটা কথা শুনে রাখুন, এই মুহূর্ত থেকে আপনাকে আমি ঘৃণা করি। আমার দৃষ্টিসীমার বাইরে থাকবেন। এরপর থেকে রিয়ানকে আমি আর দেখিনি। তবে রিয়ানের লেখা চিঠি ঠিকই পেতাম। সেগুলো আগের মতো জায়গা করে নিত ডাস্টবিনে। আমার সামনে না আসলেও রিয়ান ঠিকই আমাকে ফলো করতো, তা বেশ বুঝতাম। বিয়ের জন্য বেশ কয়েকবার বাড়িতে প্রপোজ করেছে। বাবাকে কনভিন্স করার কত চেষ্টা করেছে, কিন্তু ওর কথা উঠলেই আমি বরাবর এক বাক্যে নাকচ করেছি। বাবাও আমার মতকে প্রাধান্য দিয়েছেন। সেই রিয়ানের কথা বাবার মুখে শুনে কেন যেন মনে হলো আমাকে নিরুপায় করে বিয়ে করার জন্য এটা ওরই তৈরি ফান। আমি নীরব রইলাম, এই ব্যাপারে মুখ খুললেনি। বিয়ের প্রস্তাব আসায় মা সবচেয়ে খুশি। অবশেষে তার মেয়ের একটা গতি হতে চলেছে ভেবে। তুমি ওদের সাথে কথা বলছো না কেন? এত কি ভাবছো এখনো? সব জেনে শুনে ওরা মেয়ে নিতে চায় এখনো? এমন ধ্যান ধরে বসে আছো কেন? সবই তো ঠিক আছে, এখনো বিলম্ব কিসের? মেয়ের কপালটা এবার তাহলে খুলল বলে আর কেউ কটু কথা শোনাতে পারবে না। বাবার মায়ের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। মায়ের কথাগুলো শুনে রুমে ঢুকলাম। এত খুশি হওয়ার কিছু হয়নি এখনো। আমি তো এখনো আমার মত জানাইনি। তোর আবার কি মত? বারে আমার মত না নিয়ে বিয়ে দিয়ে দেবে? তুই এখনো বেটে বসবি সেরকম কিছু ভেবে থাকলে মাথা ঝেড়ে ঝেড়ে ফেল। ওসব এখন রংঢং করার সময় না। তাই বলে নিজের সম্মান নিজা নিলামে তুলব? আমার আত্মসম্মান বলে কি কিছুই নেই? এইখানে আবার সম্মানের কথা এলো কথা থেকে। আর তা যদি বলিস, ছেলে তো তোকে সম্মান দিয়েই ঘরে তুলছে। সম্মান দিচ্ছে না মা, অসহায়ত্ব সুযোগ নিচ্ছে। তার কী বা বলতে পারে? হয়তো আমারই অবস্থার জন্য সে দায়ী। মানে সে দায়ী মানে কি বলতে চাচ্ছিস তুই ঝিনুক? ও আমাকে সেই স্কুল জীবন থেকে বিরক্ত করে আসছে। বিয়ে করতে চেয়েও প্রত্যাখ্যাত হয়েছে। সেই রাগ থেকে আমার সাথে থাম তুই, জানোয় তাই বলছিস। ও এমন কিছু করলে আর বিয়ে করতে চাইতো না। তোকে ভালোবাসে বলে এই দুর্দিনে পাশে দাঁড়াতে চাচ্ছে। তুই সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে চাচ্ছিস। মা বজ্রকণ্ঠে বলে উঠলেন। আমরা সবসময় যা দেখি সেটাই সত্যি মা। আমরা যা ভাবি সেটাও সত্যি হয় না ঝিনুক। তোর কাছে কি এমন কোনো কারণ আছে ওকে সন্দেহ করার? না বাবা, তবে ওর আমার উপর একটা ক্ষোভ আছে, সেটা তো বুঝতে পারি। অনুমানের বশে কিছু বলা ঠিক না মা। আর এখানে বিয়ে হলে আমি ভালো বই খারাপ কিছু দেখছি না। সবার যাতে মঙ্গল হয় সেটাই করা উচিত আমাদের। তুই বিয়ে করে নিলে সব অপমান থেকে মুক্তি পাবি। কেউ তোর দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। আর তাছাড়া ঝুমুরের কথাও তো ভাবতে হবে আমাদের। এইসব ঘটনার জন্য তার ভবিষ্যৎ নষ্ট হওয়ার পথে। তুই তো এভাবে কতদিন থাকবি? তোরও একটা গতি হওয়া দরকার। তোর সব কিছুতেই বাড়াবাড়ি। এখনও বিয়ের জন্য আপত্তি করা তোর কেমন ধারা ভাবনা বুঝি না। এখনও এত কিছু বিবেচনা করার সময় আছে নাকি? এইটাই আসল কথা মা। আমি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গেছি। আমাকে ঘাড় থেকে নামাতে পারলেই বাঁচো। তোমার ছোট মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে না। ভেবো না। বাবা, তুমি ওদের সাথে কথা বলো। খুব শীঘ্রই মুক্তি পাবে তোমরা। রুম থেকে বেরিয়ে এলাম। বাবা ডেকেছিলেন পেছন থেকে, আমি আর দাঁড়াইনি। বাবার ঝুমুর বেশ কয়েকবার খেতে ডাকলেন। আমার খিদে নেই বলে বসে রইলাম। কিছুক্ষণ পর বাবা খাবার প্লেট নিয়ে রুমে এলেন। তুই না খেলে আমি কি করে খাবো মা? আমার খিদে নেই বাবা, খাবার নিয়ে যাও। রাগ করেছিস আমার ওপর? আমি কি সে অবস্থার আছি নাকি বাবা যে রাগ করব? এভাবে বলিস না মা। যা হচ্ছে তোর ভালোর জন্যই হচ্ছে। তা করো, তোমাদের যা ভালো মনে হয় করো। আমি তো আর বাধা দিব না। কিন্তু তুই যে আমাদের সাথে রাগ করে আছিস মা। আমি কারোর সাথে রেগে নেই বাবা। ভাগ্য যখন আমার প্রতি বিমুখ, তখন তার ভার আমি অন্যদের উপর কেন চাপাবো? তুই এখন বুঝবি না, একদিন ঠিক বুঝবি। এই সিদ্ধান্ত তোর জীবনে কত পরিবর্তন আনবে। সেদিন আর কারো প্রতি তোর কোনো অভিযোগ থাকবে না। রোদের উত্তাপ যখন তোর স্যাঁতস্যাঁতে নেতিয়ে পড়া জীবনকে আনন্দময় করে তুলবে, তখন তোর সব অনুযোগ উবে যাবে, দেখিনিস। হয়তোবা এই সিদ্ধান্তই তোকে বুঝিয়ে দেবে পৃথিবীর সবকটা পুরুষ এক নয়। তুই এখন যা বাবা, আমার মাথা ধরেছে, আমি একটু ঘুমাবো। বাবা খাবারটা ঢাকা দিয়ে রেখে গেলেন। আজ তারও খাওয়া হবে না আমি জানি। এই দুর্ঘটনায় আমার পড়াশোনায় ভাটা পড়েছে। বইগুলার ছুঁয়েও দেখা হয় না। মাপজোখের মিটার ইঞ্চির স্কেলটা অনাদরে পড়ে আছে একপাশে। তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা চলেই এসেছে। আমার আর পরীক্ষায় বসা হলো না ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই সময়টায় কত ব্যস্ততা থাকতো, আর এখন সময় কাটে ঘড়ির কাটার পর্যাবৃত্ত গতি দেখে। সময়ের কি অপরূপ প্রতিদান।